খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় মামলার পর গ্রেপ্তার 2 চলছে ভুক্তভোগী শিশুর পরীক্ষা নিরীক্ষা জানালেন চিকিৎসক। শঙ্কামুক্ত নয় গণপিটুনির শিকার অভিযুক্ত কিশোর। ভালো আছে, মেয়ের সমস্যা নেই, পরীক্ষা চলতেছে। পরীক্ষা হয়নি এখনো? না এই যে হচ্ছে। শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশা চালক মারা গেছেন। পুলিশের অভিযানে একজন আটক, অস্ত্র উদ্ধার। সিলেটে চোর সন্দেহে কিশোরকে অমানবিক নির্যাতন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ। আমার স্যার রশিদি মাইরিয়া করে স্যার খাফরে সুফরে বাইরে বেটার বুয়া বাতি জানাইনি, বেটা তুমি আমার আফেরটা বাচ্চা মারলো। অস্ত্র মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর খালাস, অবৈধ ছিল বিচারিক আদালতের 17 বছরের সাজা, পর্যবেক্ষণ হাইকোর্টের। লুটপাটে ক্ষতিগ্রস্ত শিক্ষা খাতের সংকট কাটাতে সংস্কারে মনোযোগী হবে সরকার, জানালেন উপদেষ্টা। মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞান ভিত্তিক করার তাগিদ। হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে কাজেই, এবং তার ফলে বিভিন্ন যে সেক্টর সেটা আপনার তাদের উন্নয়ন, প্রকৃত উন্নয়ন ব্যাহত হয়েছে। গাজায় পূর্ণ শক্তি নিয়ে ইসরায়েলের হামাস বিরোধী অভিযান শুরু। একদিনে 400 মানুষকে হত্যার পরও থামছে না নেতানিয়াহুর রক্ত পিপাসা। বাংলাদেশ দলের সাথে অফিসিয়াল ফটোশুট ও সংবাদ সম্মেলনে অংশ নিলেন হামজা চৌধুরী। অনুশীলনে নামবেন সন্ধ্যা 7টায়। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খিলক্ষেতে ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ভালো আছে, এমনটাই জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস ম্যানেজমেন্টের চিকিৎসক ডক্টর সাবিনা ইয়াসমিন। জানান শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে, রিপোর্ট এলেই জানানো হবে বিস্তারিত। এদিকে ধর্ষণে অভিযুক্ত কিশোরকে মঙ্গলবার গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামাল দিতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। 5 বছরের ছোট্ট শিশু মঙ্গলবার দুপুরে যায় নানি বাড়ি। অভিযোগ, সে সময় সিঁড়ি থেকে তাকে ধরে নিয়ে ধর্ষণ করে জানমিয়া নামে এক কিশোর। ভুক্তভোগী ওই ছোট্ট শিশু নানির কাছে গেলেও নির্যাতনের বিষয়ে কিছু বলতে পারছিল না। শিশুটির স্বজনরা প্রাথমিকভাবে আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তির চেষ্টা করে। সবাই শিশুটিকে ঢাকা মেডিকেলে নেয়ার কথা বললেও এক পর্যায়ে লোকলজ্জার ভয়ে বাসায় ফিরে আসে পরিবার। আসার পরে বলছে পেটে ব্যথা, হাসপাতালে নিচে হঠাৎ করে পেটে ব্যথা। তারপরে আস্তে আস্তে আমার ওই জামাইয়ের কাছ থেকে, মানে আমার দুলাভাইয়ের কাছ থেকে জানতে পারছি যে এই ঘটনা হয়েছে। নাতনিরা 20 টাকা দিছে, দিলে দোকানে মজা আনছে, মজা নেমে আইতে চাইছে, বাসায় আইব, এর মধ্যে নেমু হচ্ছি বাদে বাচ্চাটা এই রুমটা তুলে গেল। এই রুমের তো না বাইর করিয়া বাচ্চাটার সিঁড়ির মধ্যে দেখো, তুই তোর নানির কিছু বলবি না, বললে তোর মারলাম। পরে ধর্ষণের ঘটনা জানতে পেরে এলাকাবাসী 999-এ ফোন দিয়ে পুলিশ ডেকে আনে। ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভালো আছে, মেয়ের সমস্যা নেই, পরীক্ষা চলতেছে। পরীক্ষা হয়নি এখনো? না এই যে হচ্ছে। 4 করে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আসছে। আসার পরে ছেলেরা সবাই পাবলিকে ধরতে চাইছে, স্যারেরা দেয় নাই। পরে স্যারেরা পাবলিক করে মিটাই দিয়ে ছেলেরা নিয়ে গেছে। মেয়ের সাথে পরে আমরা মেডিকেলে নিয়ে ভর্তি করে বলে। ছেলে আর ছেলের মা থাকে, মানে ছেলের মা গেছে বাড়িতে বেড়াইতো, আর ছেলে মনে হন কালার বাসার মধ্যে তাহে 13-14 বছর হবে। রাতে সেই কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশের গাড়ি ভেঙে তাকে বের করে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয় সে। জনগণ যারা ছিল ওকে বের করে গণপিটুনি দিয়েছে। এই দেশের আইন কি জানি না, কিন্তু আমাদের মন থেকে আমরা বলি যে যেটা করা হয়েছে একদম ঠিকভাবে করা হয়েছে। ধর্ষণের বিচার করতে গেলে বছরের পর বছর চলে যায়, দোষীরা বিচার পায় না, যার জন্য জনগণ বাধ্যতামূলক আইন হাতে তুলে নেয়। বিক্ষুব্ধ জনতাকে সামলাতে গিয়ে এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনীর হস্তক্ষেপে। রেদওয়ান আহমেদ,
যমুনা নিউজ, ঢাকা। খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার শিশুটির বাবা। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হয়েছে পৃথক মামলাও। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে ধর্ষণের দায়ে অভিযুক্ত কিশোর নিজেকে নির্দোষ দাবি করেছে। কিশোরটির দাবি, শুধু সন্দেহের বশেই তাকে মারধর করা হয়েছে। কোনো অন্যায় করলে বাসায় না থেকে পালিয়ে যেত, এমনটাও জানায় সে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, অভিযুক্ত ওই কিশোরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। মস্তিষ্কে রক্তক্ষরণ, জাতীয় ইনজুরি নেই, তবে এখনই তার অবস্থা শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ব্যাপক মারধরের ফলে 15-16 বছরের ওই কিশোরের পুরো শরীর ফুলে গেছে, জানান চিকিৎসক। তার সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার। ডক্টর ইউনূসের মানি লন্ডারিং মামলা নিয়ে ব্রিফ করছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সেখানে সরাসরি যেতে চাই ব্রিফিংয়ে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সুদের হিসাব ভুল হওয়ার কারণে এটা 437 কোটি হবে না, এটা হবে 409 কোটি। তো এখন হিসাব মেনে নিতে তারা বাধ্য, তারা বলছে আমরা মেনে নিলাম। কিন্তু 6%-এর ক্ষেত্রে এটা 437-এই দিতে হবে। তো যেহেতু হাইকোর্টের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, বাধ্যবাধকতা, এতদিনের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে, করে এটা জমা দিতে হবে, তখন সেই বাধ্যকতার জন্য 409 কোটি টাকা তারা মানল না। তখন আবার 163 কোটি টাকা তারা দিলেন। এটাকে বলা হলো ঘুষ। এই কথা বলে মামলা করে তারপরে সেটা চার্জ ফ্রেম করলো। চার্জ ফ্রেম করার এগেনস্টে আমরা হাইকোর্টে আসলাম, মহামান্য হাইকোর্টে এটা রিজেক্ট করলেন। আমরা অ্যাপিলেট ডিভিশন কোয়াশমেন্টে রিজেক্ট করলেন। আমরা যখন অ্যাপিলেটেড ডিভিশনে গেলাম, অ্যাপিলেট ডিভিশন বলল তোমার মামলা চলে না, কারণ তোমার মামলা তো সেখানে বাতিল হয়ে গেছে। আমরা বললাম যে না, মামলা বাতিল হয় নাই, কারণ এটা উইথড্রয়াল হয় নাই, এটা ইলিগেল। উনি মাত্র ক্ষমতায় এসেছেন 8 তারিখ, 11 তারিখে কোনো নোটিশ ছাড়া বিনা কারণে এতবার তুমি আমাদেরকে নোটিশ দিয়া সাক্ষ্য গ্রহণ করেছো, রাতারাতি মামলা গ্রহণ করার কোনো বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই। এইটাই আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হলাম। তখন আমাদের কোয়াশমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসলো, আমরা বললাম এই ধরনের ওনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নাই। শ্রমিকের অ্যাকাউন্টের থেকে, ট্রাস্টেড অ্যাকাউন্টের থেকে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে, তাদের টাকা, এটা কোম্পানির টাকা না। এইখানে ওনাকে মিথ্যাভাবে হ্যারাসমেন্ট এবং অপমান করার জন্য এই জিনিসটা করা হয়েছে, এটা উদ্দেশ্যমূলকভাবে। আর ইউনূস সাহেবও উনি বলছেন আমি আজকে প্রধান উপদেষ্টা হয়ে গেলাম, তার 5 দিন পরে মামলাটা উইথড্র হয়ে গেল। আমার লয়ারও জানে না, আমার প্রতিষ্ঠানও জানে না। আমি আইনগতভাবে এটা যা হয়, যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমি দোষীর সাজা মেনে নেব। এটা আমি আইনের মাধ্যমে এটাকে সমাধান করব। কোর্টকেও আমরা বললাম যে আইনের মাধ্যমে এটা সমাধান করার জন্য আমরা এই বক্তব্য দিলাম। কোর্ট সিদ্ধান্ত নিয়ে আজকে কনভিন্সড আমাদের হয়েছেন। আগে লিভ গ্রান্ট করেছিল যে, আর এইটা ফুল অ্যাপ্লিকেশন হিয়ারিং করে আগামী 23 এপ্রিল রায়ের জন্য রেখেছেন। রংপুরে বোরখা পরে পালিয়ে যাওয়ার সময় ধর্ষণ মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মিঠাপুকুরের চিকলি পশ্চিমপাড়া থেকে অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটির মা বাদী হয়ে মামলা করে শাহ আলমের বিরুদ্ধে। পরে স্ত্রীর বোরখা পরে পালানোর চেষ্টা করলে স্থানীয় একটি স্কুল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঢাকাগামী বাসের টিকিট উদ্ধার হয় তার কাছ থেকে। সুনামগঞ্জে টহল পুলিশকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করা 2 ডাকাত গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে পুলিশ সদস্যকেও। দিবাগত রাত 1টার দিকে শান্তিগঞ্জের শরীফপুর এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায়, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে তল্লাশি করতে যান এক পুলিশ সদস্য, তাকে নিয়েই ট্রাক চালাতে শুরু করে চালক। এ সময় অন্য পুলিশ সদস্যরা ট্রাকটিকে ধাওয়া দেয়। 15 কিলোমিটার দূরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় ট্রাকটি। দুর্ঘটনায় প্রাইভেট কারের যাত্রীরা হতাহত না হলেও স্থানীয়রা ট্রাক চালক ও তার সহযোগীকে গণপিটুনি দেয়।
পরে তাদের আটক করে পুলিশ, উদ্ধার করে দেশীয় অস্ত্র। রাজধানী সহ সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণ। যদিও মামলার পরিসংখ্যান বলছে অতীতের তুলনায় কমেছে অপরাধ। আসলে কি তাই? সরেজমিন অনুসন্ধানে গিয়ে জানা গেছে অপরাধীদের দ্বারা আক্রান্ত হয়েও নানা কারণে মামলা করছেন না ভুক্তভোগীরা, চাচ্ছে না পুলিশের সহায়তাও। অভিযোগ, দু একজন যারা থানায় যাচ্ছেন তারাও ঠিকমতো সেবা পাচ্ছেন না। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চরম আস্থাহীনতায় সাধারণ মানুষ। সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুর এলাকার শেখেরটেকের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ওয়াসিম। মাস 2 আগে তার মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা চেয়েছিল কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। বাধা দেয় দুবার ওয়াসিমকে নির্মমভাবে কোপায় সন্ত্রাসীরা। এই হাতে হলো টোটালি 4 কোপ, এই হাতে হলো 1 কোপ, এই রান্না হলো 1 কোপ। কয়জনে মিলে কোপাইছে? 7 জনে মিলে কোপাইছে। সব হলো 10-এর পোলাপান। এখনো ওই যে আমার হাতের কবজি এখনো ওঠে না। এত কিছু হওয়ার পরও থানায় মামলা করেননি ওয়াসিম। দাবি, মামলা করে লাভ হয় না, উল্টো বিপদ বাড়ে। যেন মামলা করি না ভয় দিয়েছে, যেন মাইরা লইব। আবার ফোন দেয়া, দ্বিতীয়বারও ফোন দেয়া বলছে যে মামলা করলে আমারে জবা দিব। এখন তো কোবাইছে, পরবর্তী ঘরে এসে জবা দিব। আতঙ্কের ভিতরে আছে। আমি তো এলাকায় নেই, এলাকা ছাড়া। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর আরিফের গল্পটা ভিন্ন। দুবার ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়ে থানায় যান, কিন্তু কোনো লাভ হয়নি। আমি তো গেছিলাম থানায় মামলা করার জন্য এটা নিয়ে, তো ওনারা বলছে যে এখন যে আসছো এখন তো হবে না, নামাজের সময় নামাজের পর আসো। তা আমরা গেছি, ও কথা প্রথমবারেই কথাবার্তা তার ভালো লাগে না, যে তোমরা কেন এত সকালবেলা দোকান খোলা রাখছো বা কেন দোকানদারি করছো, তোমরা ধৈরা মারতে পারো না ওদেরকে। আমরা কিভাবে মারবো? ওদের হাতে তো সবার হাতে অস্ত্র থাকে। মাসখানেক আগে জাফরও ঢাকা উদ্যানে ছিনতাইয়ের শিকার হন। ভোরবেলায় গলায় চাপাতি ধরে মোবাইল, টাকা সব নিয়ে যায় দুর্বৃত্তরা। অতীত ভুক্তভোগীদের অভিজ্ঞতা শুনে আর মামলা করতে থানায় যাননি তিনি। মামলাগুলো জামিলা মনে করেন এলাকার ব্যবসা বাণিজ্য করি, যে মনে করেন হঠাৎ করে যারা এগুলা করে এগুলা হিসেবে দিকে তুই এমনি এমনি মামলা করছস, পরে ধর। যদি আবার উল্টা হামলা যাই দেখছি এলাকায়, যেই মামলা করে তার উপরে হামলা। এমন একজন দুজন না, বেশিরভাগ মানুষই অপরাধীদের দ্বারা আক্রান্ত হলেও মামলা করেন না। কিন্তু কেন? না, কোনো লাভ নেই। পুলিশ আমাদেরকে কোনো কেয়ারে করে না, ঠিক আছে না, মামলা করে না। কেন এখানে মামলা করতে গেলে হ্যাঁ আরও উল্টা তাদের সাথে সমস্ত হয়, তখন উল্টা আমরা খুব খাইতে চিন্তাদের মালও গেল, কোবও খাইতে হইলো, আমরা মেডিকেলে ভর্তি থাকলে আমাদের জীবনটাও আমার গেল গা। গেল আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, যার উন্নতি হয়নি এখনো। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ নিত্যকার ঘটনা। তবে ডিএমপির মামলার পরিসংখ্যান বলছে অন্য কথা। সরকার পতনের আগের 6 মাসে খুন, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় রাজধানীর 50 থানায় মোট মামলা হয় 10,508টি। আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরের 6 মাসে নানা অপরাধে মোট মামলার সংখ্যা 8,743টি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের এমন আস্থাহীনতা অত্যন্ত উদ্বেগের, যার দায় বর্তমান সরকারের। আগে ছিল যেটা, যে থানায় গেলে আপনার আগে তো পুলিশ খুব উদ্ধত ছিল এবং সেটার জন্যই তো পুলিশের উপর আস্থাটা নষ্ট হয়েছে এবং অনেক ক্ষেত্রে মামলা নিত না। এখন থানায় যাচ্ছে না, কারণ থানায় গেলে কোনো কাজ হচ্ছে না। জনগণও দেখছে যে এটা পুলিশের কাছে গিয়ে সে কোনো ফল পাচ্ছে না। ঝুঁকি তো প্রত্যেকটা জায়গায় ঝুঁকি তৈরি হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মব ভায়োলেন্স মিলে দেশের ভিতরে একটা চরম আতঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ, এবং সেই আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য এটা মূল দায়িত্ব সরকারের। পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্মকাণ্ড দিয়ে দ্রুতই মানুষের আস্থা অর্জন করবে, সমাজে কমবে অপরাধ, এমনটাই প্রত্যাশা সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে গতরাতে যুবদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশা চালক মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যু হয় হাসিবের। গতরাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার সাথে বিরোধ চলছে চনপাড়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও সহসভাপতি গোলাম রাব্বানির। গতরাতে দুপক্ষের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে
বৈঠকে বিষয়টি মীমাংসা না হলে উত্তেজনা ছড়ায়। বাধে সংঘর্ষ, 3 জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 10 জন। সংঘর্ষের পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। জড়িতদের ধরতে সকালে চনপাড়া এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। একজনকে আটক ও উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষ রূপ নেয় এবং এক পর্যায়ে 3 জন গুলিবিদ্ধ হয় এবং তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। হাসিম নামে একজন গতকালকে রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে, আরও 2 জন গুরুতর আহত অবস্থায় আছে। সিলেটে চোর সন্দেহে 14 বছরের এক কিশোরের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় উঠেছে নিন্দার ঝড়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও শিশুটির শরীর জুড়ে নির্যাতনের ক্ষতচিহ্ন। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের ধরতে অভিযান চলমান। চুরির অভিযোগে হাত পা বেঁধে এভাবেই নির্যাতন করা হয় 14 বছরের কিশোর অলিউরকে। গেল 16 মার্চ সিলেটের বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে ঘটে ঘটনাটি। পরবর্তীতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভুক্তভোগী শিশু জানায় বারবার অস্বীকার করলেও দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমেদের নেতৃত্বে তার বাড়িতেই চলে ঘণ্টাব্যাপী নির্যাতন। আমার গিলো বাইন দিয়া মুরতা দি সিংলা দি অতর লাঠি দি স্যার আমার দুম বাড়ি ফাও মাথা টুসাইয়া রুসাইয়া রাখছেন না। বাদে স্যার আমার চুল হাইটা দিলাইছেন। লাইক মেম্বারে লুকমান খাইছেন না, লুকমানে সুমন তাহলে চুল কাটাইছেন স্যার। স্যার বাদে আমার স্যার রশি দি মাইরিয়া লেমটা করিয়া স্যার খাফরে সুফরে বাইরাইছেন লেমটা করিয়া স্যার। হাসপাতাল থেকে ছাড়া পেলেও শিশুটির শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন। একমাত্র ছেলের উপর এমন নির্যাতনের ঘটনায় ভেঙে পড়েছে মা সহ পরিবারের সদস্যরা। লাইকে কইয়া দিতেছে বাদাম দিয়ে দিয়া বাইরে গেল কি বেটা আমার আফেরটা বাচ্চা আমার দোষ শুনে এগু বাচ্চা আমার ও কার মানুষ আমিও ও এলাকারও বেটাও চলতো আমিও চলতাম। বেটার বুয়া বাতি জানাইনি বেটা তুমি আমার আফেরটা বাচ্চা মারলো। এ ঘটনায় অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। এরপর থেকেই গা ঢাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান। বন্ধ রয়েছে ব্যবহৃত মোবাইল ফোনও। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওরা আপনার এলাকায় যেটা চোর সন্দেহ নিয়ে মারধর করছে। আমাদের অভিযান অব্যাহত আছে, কিন্তু এখন পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। এমন নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিচারিক আদালতের দেয়া 17 বছরের কারাদণ্ড অবৈধ ছিল পর্যবেক্ষণে উল্লেখ করেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রায় দেন। 2007 সালের 27 মে বাবরকে আটক করে যৌথ বাহিনী। গ্রেফতারের 1 সপ্তাহ পর গুলশান থানায় অস্ত্র আইনে এই মামলাটি দায়ের করা হয়। বিচার শেষে ওই বছরের 30 অক্টোবর বেআইনিভাবে রিভলভার রাখার দায়ে 10 বছর এবং 25 রাউন্ড গুলি রাখার দায়ে আরও 7 বছর, মোট 17 বছর কারাদণ্ড দেয়া হয় বাবরকে। আদালতে বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনী উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করেছিল। এজাহারে একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও জব্দ তালিকায় ছিল না সেই ব্যাগ। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে এই তথ্য নিশ্চিত করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। এর আগে বিচারপতি একে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। সে সময় পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। এর আগে 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনার দায়ের করা 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন আদালত। থানার মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি ইনু মেনন সহ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় সাদেক খান ও আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যাত্রাবাড়ী থানার 16টি পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দীপুমণি, হাসানুল হক ইনু, রশিদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান, সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে।
ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকাল থেকে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। কর্মকর্তারা হলেন ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসিম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার। দুদকের অভিযোগে বলা হয়েছে ব্যাংকটি ২০২৩ সালের ডিসেম্বরে ১ বছর বয়সী ৫টি কোম্পানিকে ঋণ দেয় প্রায় ২৩৭৫ কোটি টাকা। অথচ এসব কোম্পানির নেই কোনো ওয়েবসাইট, এমনকি বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনেও দেয়া হয়নি কোনো ঠিকানা। এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। ময়মনসিংহে গ্রেপ্তার মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার ৪ সদস্য সহ ১০ জনের নামে আলাদা ২টি মামলা হয়েছে। মামলায় ৩০ লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার জব্দ দেখানো হয়। গতরাতে র্যাব ১১-র সুবেদার হারুনুর রশিদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি মডেল থানায় মামলাগুলো করেন। এর আগে গেল সোমবার ভোরে নগরীর নতুন বাজার মোড়ের বহুতল একটি ভবনের ১০ তলার এ ব্লক থেকে ২ শিশুসহ ৬ জনকে আটক করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে আরসা প্রধান আতাউল্লাহ সহ ৬ জনকে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ। এদিকে গতকাল নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬ জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হাজার হাজার কোটি টাকা লুটপাট সহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে পতিত সরকার। সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা এবং সংস্কারে মনোযোগী হবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষা নিয়ে এক আলোচনায় তিনি বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল, যা অন্যায়। কিন্তু আমাদের নানান রকমের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আলোচকরা মাদ্রাসার বর্তমান প্রেক্ষাপটও তুলে ধরেন। কর্মক্ষম এবং যোগ্য নাগরিক সৃষ্টি করা এই প্রয়োজনটুকু সকলের মনে গেঁথে নিতে পারলেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের পথটা সম্প্রসারিত হবে। ইসলাম ধর্মকে যদি ধর্ম হিসেবে জীবিত রাখতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষা অপরিহার্য। কিন্তু পৃথিবী যখন বদলাবে তা আপনার শত্রু কি জ্ঞান লাভ করছে, আপনার প্রতিপক্ষ জ্ঞান লাভ করছে, সেটা তো আপনাকে খবর রাখতে হবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট সহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে পতিত সরকার। তাই সংকট কাটাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সংস্কারে জোর দেবে সরকার। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে কাজেই এবং তার ব্যাহত হয়েছে, এই সেক্টরের উন্নয়ন ব্যাহত হয়েছে। সুশাসন, সংস্কার এবং যে এগুলো যে করা সেটা যে প্রয়োজন হয়ে পড়েছে সেটা আমরা শিক্ষা উপদেষ্টা আরও বলেন, মাদ্রাসায় কোনো অপরাধ হলে সাজা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের বর্তমান সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। বিশেষ করে যারা মাদ্রাসা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এই কোনো রকমের এগুলোকে প্রশ্রয় দেওয়া, এই অন্যায়গুলোকে, এই অপরাধগুলোকে এবং কোনো রকমের কোনো জাস্টিফিকেশন এখানে যেন না থাকে। এই ক্ষেত্রে কঠিনভাবে আইন যেন প্রয়োগ করা হয়, সেটা এখানে কোনো কিছুর লেবাসে আপনারা বলবেন যে এই যুক্তি সেই যুক্তি না। অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, যারা এই কাজে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা হবে। রাষ্ট্রীয়ভাবে কিভাবে নাটক সাজানো হয়েছে এই ঢাকা শহরে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং আমরা এই ক্ষেত্রে আমরা দাবি করি যে এই যে নাটক যেগুলো হয়েছিল, এই যারা পৃষ্ঠপোষক ছিলেন, এগুলোকে যারা ইমপ্লিমেন্ট করেছিলেন, যে তাদের যেন প্রপার বিচার হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল বাবা মেয়ে সহ ৩ জনের, আরও 2 জন আহত হয়েছেন। ভোর 6টার দিকে উপজেলার নবীনগরে যশোর বেনাপোল মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল যাচ্ছিল। নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান হাসান ইকবাল ও তার 12 বছরের মেয়ে রত্না খাতুন এবং নাজমা খাতুন নামে ভ্যানের আরেক যাত্রী। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। নিহতদের সবার বাড়ি ঝিকরগাছায়। এদিকে রাজশাহীতে এয়ারপোর্ট রোডে ইটবাঘি ট্রলি চাপায় মারা গেছেন এক নারী। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রলি চাপা দেয় তাকে। উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াখালি পর্যন্ত ওই বাইকে গিয়েছিলাম, গিয়ে ওখানে নামিয়ে তাই ভ্যানে যাচ্ছিলাম, আমার বোন মারা গেছে। রাতি কনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আর করতে পারবো না। গোয়াখালি তেল পাম্পের সামনে অ্যাম্বুলেন্সে মেরে গেছে পুলিশের। আমার শাশুর স্বামী, আমার চাচা এবং স্বাস্থ্য বোনটা মারা গেছে জায়গায়। বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার করে নেয় বাস চলাচল শুরু হয়েছে। দুপুর 1:15 নাগাদ বাস চলাচল শুরু হয়। এর আগে 2 পরিবহন শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে বগুড়া থেকে ঢাকা সহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। সকালে টার্মিনাল থেকে ছাড়েনি কোনো বাস, এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে বেলা 11:30টার দিকে মোটর শ্রমিকরা স্টেশন রোড এলাকায় নারিকলের আড়তে ভাঙচুর চালায়। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে 3 দিনের আলটিমেটাম দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়। শ্রমিকরা জানায়, মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় তাদের অফিসের কাছে সিএনজি রাখাকে কেন্দ্র করে নারিকেলের আড়তদারদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলীকে মারধর করে তারা। প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনার কারণে রমজানকে সামনে রেখে রমজানে যাতে সাধারণ মানুষ সাফার না হয় সেই দিক বিবেচনা করে আমরা 3 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছি। জমে উঠতে শুরু করেছে রাজশাহী কুমিল্লার ঈদের কেনাকাটা। নগরীর ছোট বড় সব মার্কেট আর শোরুমগুলোয় সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। দেশি বিদেশি বাহারি পোশাকের সমাহার নিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা। ক্রেতাদের দাবি, নিত্য নতুন কালেকশন থাকলেও গত বছরের তুলনায় এবছর দাম অনেকটাই চড়া। ঈদের চাই নতুন জামা জুতো, হাতে সময় আছে মাত্র কটা দিন, তাই নিজের পছন্দের পোশাক কিনতে বাজারের দিকে ছুটছেন নারী পুরুষ শিশু সবাই। বেলা বাড়ার সাথে সাথে রাজশাহীর বিভিন্ন বিপণী বিতান আর শোরুমে বাড়ছে ক্রেতাদের ভিড়। নতুন নতুন কালেকশনে খুশি হলেও দাম বেশি বলছেন ক্রেতারা। নিউ মার্কেট আর ডি মার্কেট সব ঘুরে তারপরে যেটা ভালো লাগবে ওইটাই। পুরাতন মডেলগুলো বেশি আসছে, যেমন আগে জর্জেট বেশি হইতো, এখন হচ্ছে আবার জর্জেট আসতেছে, নতুন করে শুরু হচ্ছে। দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদের। এবছর ভারতীয় ও পাকিস্তানি ফার্সি, সারারা, গারারা, 3 পিস, অ্যারাবিয়ান কাটিং সহ বাহারি নামের ছোট বাচ্চা আর নারীদের পোশাক রয়েছে। ব্যবসা লাগেছে আপনার 10 রমজানের পর থেকে শুরু হয়েছে, তো একবারে খারাপ না, তার আছে মোটামুটি। এবার সারারা আসছে আর অর্গানজা 3 পিস আসছে, আর যে কাপ্তান আসছে। প্রতিবারের থেকে এবারের কালেকশনগুলো আমাদের সম্পূর্ণটাই নতুন, যা কাস্টমারকে অনেক বেশি আকর্ষণ করছে। কুমিল্লাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিভিন্ন শপিং মল আর ব্র্যান্ডের শোরুম সহ মার্কেটগুলোতে ক্রেতাদের সমাগম চোখে পড়ার মতো। আজকে প্রথম দিন আসছি, তার জন্য কিছু কিনতে পারিনি, শুধু জামা কিনছি। দাম তো একটু বেশি, প্রত্যেক বছর একটু বাড়ে, সবকিছু রেট বাড়ে না, প্রাইস তো একটু বাড়ে। যেটা বাসা থেকে ভেবে আসছি ওইটাই কিনতে পারছি, এই জন্য আমি অনেক খুশি। এবার দাম কিছুটা বেশি হলেও ভালো বিক্রির আশা বিক্রেতাদের। ক্রেতারা বলতেছে যে দাম বেশি, অনেকে বেশি বলেছে, কিন্তু আমরাও তো কিনে আনতেছি বেশি দিয়ে, কারণ কিছু করার নাই, এখন বেচতে হবে। ঈদ যতই কাছে আসছে বাজার জমে উঠছে, সুন্দর সুন্দর কালেকশনও আছে, এবার মানুষ খুশি কালেকশন পেয়ে। কাশুটার তুলনায় অনেক কম, ইনশাল্লাহ দিয়ে সামনে কি হয় এই আশায় আছি আমরা। শুধু অভিজাত বিপণী বিতানি নয়, শহরের ছোট ছোট মার্কেট এবং ফুটপাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। জারিন অর্নি, যমুনা নিউজ। মিয়ানমারে বন্দিদশা কাটিয়ে দেশে ফিরেছেন 18 বাংলাদেশি। সেখানে ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দী ছিলেন তারা। দিবাগত রাত 2টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান। এ সময় বিমানবন্দরে গভীর উৎকণ্ঠায় তাদের জন্য অপেক্ষা করছিলেন স্বজনরা। আটক থাকা এসব বাংলাদেশিকে ভালো চাকরির লোভে পাচারকারীরা প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়, পরে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে নিয়ে জোরপূর্বক সাইবার অপরাধে বাধ্য করে, এমনটাই জানান ভুক্তভোগী এবং স্বজনরা। তোমরা যেহেতু 3 মাসের ভ্রমণে আসছো, চাইলে এই সময় কাজ করতে পারো, অথবা ভালো না লাগলে ঘুরে চলে যাবা। এইভাবে কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিছে। যার মাধ্যমে আসছি সে মূলত দালাল ছিল, মানব পাচার করে। উনি শুধু আমারই না, আরো বাঙালি আরো অনেকেই আছে। 21 জন থেকে একজন জুরেদ নামে একজন আগে এসে পড়ে নিজের স্কোপে, বাকি 2 জন পরবর্তীতে 18 জন আজকে আসলো।
গাজায় একদিনে 400 মানুষকে হত্যার পরও থামছে না নেতানিয়াহুর রক্তপিপাসা। ঘোষণা দিয়েই নৃশংসতা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রতি 5 থেকে 6 সেকেন্ড পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। 2 দিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 418 জনে, আহত 500-এর বেশি ফিলিস্তিনি। এত রক্তপাতের পরও নেতানিয়াহুর হুঁশিয়ারি, এটা কেবল শুরু। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান। যুদ্ধবিরতি কার্যকর থাকায় এবার হামলা আতঙ্ক ছাড়াই ঈদ উদযাপনের প্রত্যাশা ছিল গাজার শিশুদের। পবিত্র রমজানেই শুরু হয়েছিল আমেজ, তবে চুক্তি উপেক্ষা করে ইসরায়েলের হামলায় চুরমার হয়ে গেল সেই স্বপ্ন। এবারও কি তবে বারুদের পোড়াগন্ধে ঈদ কাটাতে হবে গাজাবাসীর? মঙ্গলবার থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বাদ যাচ্ছে না উপত্যকার কোনো প্রান্ত। উত্তরের বেইত লাহিয়া থেকে শুরু করে দক্ষিণে রাফা পর্যন্ত রাতভর বোমাবর্ষণ করেছে তেল আবিব। নতুন করে প্রাণহানির শিকার অনেকে, আহত বহু। হতাহতদের বেশিরভাগই শিশু। দুদিনে 400-র বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়ার পরও রক্তের নেশায় মত্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটা কেবল শুরু। পূর্ণ শক্তি নিয়ে হামাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হামাস এরই মধ্যে আমাদের হামলার প্রভাব খুব ভালোভাবেই অনুভব করছে। তাদের বলতে চাই, এটা কেবলমাত্র শুরু। হামাসকে ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবো। সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবো না। এখন থেকে অভিযানের মধ্যেই যুদ্ধবিরতি আলোচনা চলবে। সাধারণ ফিলিস্তিনিরা নয়, নেতানিয়াহুর দাবি হামলার টার্গেট শুধু হামাস। ইসরায়েলি বুলেট বোমার আঘাতে শত শত মৃত্যুর পরও এর পেছনে হামাসকেই দায়ী করেছেন তিনি। ফিলিস্তিনি বেসামরিক নয়, আমাদের টার্গেট হামাস সন্ত্রাসীরা। তারা যখন বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে, তখন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য হামাসই দায়ী। ফিলিস্তিনি বেসামরিকদের প্রতি আমার আহ্বান, ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ এলাকায় চলে যান। উপত্যকার ওপর দিয়ে এখনও অনবরত উঠছে ড্রোন, হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়ার ঘটনা হয়েছে জাইতুন, মধ্য গাজা, দেইর আল বালা সহ বিভিন্ন স্থানে। নতুন করে হামলার জেরে উপত্যকায় আরও একবার বাস্তুচ্যুত হয়ে পথে নেমেছে লাখ লাখ ফিলিস্তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। ধর্মীয় সহিংসতার জেরে ভারতের নাগপুরের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। শহরের অন্তত 10টি এলাকায় সাধারণ মানুষের চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। সড়কে সড়কে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী, চলছে তল্লাশি। এদিকে শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও নতুনভাবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ দেখে চলছে অপরাধীদের শনাক্তের চেষ্টাও। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পুলিশ কমিশনারের। গুজব ছড়ানোর অভিযোগে সামাজিক মাধ্যমে অনেক অ্যাকাউন্টে নজরদারি চালানো হচ্ছে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানোর দাবিকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় ব্যাপক সহিংসতা হয় নাগপুরে। প্রশাসনের অভিযোগ, বিক্ষোভে কোরআন পোড়ানো হচ্ছে। এই গুজব ছড়িয়ে পড়ার জেরে উত্তপ্ত হয় পরিস্থিতি। বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়েছেন হামজা চৌধুরী। দুপুর 12:30টায় একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ফটোশুট। পরবর্তীতে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি, যেখানে সভাপতি দলের সাথে ছিলেন হামজা চৌধুরী। এ সময় সতীর্থদের সাথে বেশ হাসি খুশি দেখা যায় তাকে। মঙ্গলবার রাত 9:30টায় সিলেট থেকে ফ্লাইটে ঢাকা পৌঁছান এই ফুটবলার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা আর ভক্তদের ভিড় মোকাবেলা করে টিম হোটেলে এসে রিপোর্ট করেন রাত 11টায়। তাকে স্বাগত জানান বাফুফের সভাপতি তাবিত আওয়াল। রাতে হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার সাথে নৈশভোজ করেন এই মিডফিল্ডার। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা 7টায় দলের সাথে প্রথম অনুশীলন সেশনে অংশ নেবেন হামজা চৌধুরী। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দর্শকদের ভালোবাসায় তিনি সিক্ত। হেড কোচ জানিয়েছেন, এখনই জাতীয় দলের বিবেচনায় নেই ফাহমেদুল। He's a talented player. He's very young. He's 18 years old, and he has the level to be in the national team in future. Right now, there are other players that are more ready to compete and to face such a challenge that we have in India. But there's no negativity at all around Fahamedul. It's positive. No, I think. At the end of the day, we're playing a football match. Anything can happen in a football game. But like the coach said, it's about he's got the preparations ready. I'm here just to add what I can to the team. Alhamdulillah, I'm not feeling that pressure. I'm feeling a lot of love right now. And for me, I'm just here to try and improve the team and help the team as much as I can.
দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।